স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ, আপনাদের সঙ্গে আছে আমি সুলতানা রহমান। বাংলাদেশ পুরো টান টান একটা উত্তেজনাকর মুহূর্ত চলছে, কারণ এর মধ্যে সাবেক উপদেষ্টা এবং এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছেন তিনি পদত্যাগ করতে পারেন। এরই মধ্যে রাস্তায় নেমে এসেছে এই এনসিপির সমর্থকরা, যাদের সঙ্গে জামাতের সংখ্যায় বেশি বলে অভিযোগ রয়েছে। এই সামগ্রিক সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন, শুরু থেকে দেখতে পাচ্ছেন, রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং রয়েছেন ডিন এবং অধ্যাপক ডক্টর সেজান মাহমুদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে অনেকদিন ধরেই এরকম একটা টার্ময়েল চলছিল, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান মুখোমুখি অবস্থানে, ওয়াকার না ইউনুস। অনেকেই বলছিলেন ওয়াকার ওয়াকার, এবং গতকাল সেনাপ্রধান যখন অফিসার্স অ্যাড্রেস করেন তখন তারপর থেকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে অনেকেই সেনাপ্রধানের বক্তব্যকে প্রশংসা করেছেন, কারণ করিডোর প্রশ্নে, বিশেষ করে করিডোর প্রশ্নে তিনি যে আপোষহীন মনোভাব দেখিয়েছেন এবং তিনি যে এই বিষয়টি রাজনৈতিক দলের উপর ছেড়ে দিতে চান, এটিকে সবাই খুব প্রশংসা করে সাধুবাদ জানিয়েছে। আমি অন্তত, যেহেতু কোনো মেজারমেন্ট করার কোনো উপায় নেই, অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেটি বলতে পারি। আপনাদের সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি অনেক অভিজ্ঞ, অনেক সিনিয়র, এরকম একটা পরিস্থিতিতে সেনাপ্রধানের ভূমিকাটিকে কেমন করে দেখছেন এবং ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন বাংলাদেশের? একটা আপনাকে ধন্যবাদ, আপনার সমস্ত দর্শক শ্রোতাকে ধন্যবাদ। একটা টান টান অবস্থা, উত্তেজনাকর অবস্থা এবং কিছুটা গভীর অনিশ্চয়তার মধ্যে দেশ পড়ে গেছে বলে মনে হচ্ছে। একটা হচ্ছে যেমন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পদত্যাগ করবেন বলে এরকম একটা গুজব ছড়ানো হয়ে, গুজব প্রচারিত হচ্ছে এবং তার মধ্যখানেই গুজব না, এটি কিন্তু বিবিসি এই সংবাদটি করেছে। আচ্ছা, যাকে এরকম একটা প্রচার মাধ্যমে, সংবাদ মাধ্যমে এরকম খবর ছড়িয়েছে এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কেন্দ্রীয় নাগরিক পার্টি যেটা, তারা যে গতকাল অভ্যুত্থানকারীরা যে দল করেছে নাগরিক পার্টি, তার তার প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম ওনার সাথে দেখা করেছেন, ডক্টর ইউনূসের সাথে, এবং এই নিয়ে আলোচনা করেছেন বলে তিনি নিজেই সামাজিক মাধ্যমে বলেছেন। ফলে এটা গুজব না, এটা সংবাদ। এটা একটা কথা। এর ভিত্তিটা কি? কারণ হলো দুটো ঘটনা। একটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 2 দিন আগে একটা ভাষণ দিয়েছেন অফিসারদের উদ্দেশ্যে। সেই ভাষণ বাংলাদেশে একটু দেরিতে প্রচার হয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যমে এবং অন্যান্য সংবাদ মাধ্যমে আর একটু আগে প্রচারিত হয়েছে। সেটা হলো তিনি কতগুলো ব্যাপারে মানে বেশ কঠোর কথা বলেছেন। একটা হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের যে আমাদের মুক্তিযুদ্ধ, সেটার ব্যাপারে কোন রকম আপোষ নেই, সেটা সমুন্নত রাখতে হবে। তার মানে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয় হচ্ছে বার্মার ওইখানে যে রাখাইন এলাকায় মানবিক করিডোর যেটা দেওয়ার কথা বলা হচ্ছিল, এটার ব্যাপারে তিনি বলেছেন যে এটা বাংলাদেশের জন্য মানে বিপজ্জনক হতে পারে এইটা, এবং ব্লাডি করিডোর ভাবে সামরিক বাহিনীর লোকরা ওই পাকিস্তানি, ইন্ডিয়ান, ব্রিটিশ টাইপের কালচার, তো তারা এই ধরনের শব্দ ব্যবহার করে এবং এরা ইংরেজিতে বেশি কথা বলে অফিসাররা। যাই হোক, তো তিনি ব্লাডি বলেছেন, তার মানে খুব এইটাতে উনি ক্ষুব্ধ এবং সেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আরেকটা কথা তিনি বলেছেন, সেটা হচ্ছে এই যে চট্টগ্রাম বন্দরে যে মানে একটা অংশ, একটা জেটি বা একটা অংশ বিদেশি কোম্পানিকে দেওয়ার কথা বলা হচ্ছে, সেটাও তিনি বলছেন সার্বভৌমত্বের প্রতি মানে এটা একটা হুমকি হতে পারে। ফলে কতগুলো অত্যন্ত স্পর্শকাতর ব্যাপারে কিছু তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, অন্য সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে তিনি আরো ইঙ্গিত করেছেন। সেটা অন্যান্য কিছু স্টেপস, পদক্ষেপ এই সরকার, যে সরকার নিয়েছেন, সেই ব্যাপারে নিশ্চয়ই সেনাবাহিনীর ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে, এটা উল্লেখ করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন, বলছেন যে মব জাস্টিস এগুলো আমরা টলারেট করব না। তার মানে এই মানে মানে হাঁটুরে পিটা যেটাকে বলে, মানে তাৎক্ষণিকভাবে উত্তেজিত জনতা গিয়ে
লোকজনের উপর আক্রমণ চালালো ইত্যাদি, এই সমস্ত তারা অনেক টলারেট করেছেন, সহ্য করছেন, আশ্চর্য করবেন না, এই সমস্ত কথা বলছেন। তো ফলে এবং তারপর দুটো ঘটনা ঘটছে। তিন বাহিনী প্রধান মানে তিনি নিজে এবং নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান উপদেষ্টার সাথে যে মিটিং করেছেন, সেই মিটিং কি প্রধান উপদেষ্টাকে ভদ্রভাবে পদত্যাগ করতে বলা হয়েছে না কোনো ধরনের আলটিমেটাম দেওয়া হয়েছে যে ইস্যুগুলো নিয়ে তারা খুব প্রকাশ করেছেন সেটা নিয়ে, এবং তার যে প্রচার হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, এবং প্রধান উপদেষ্টার পদত্যাগের কথা ভাবার কারণে নাহিদ ইসলাম যে তার সাথে দেখা করছেন এটা আবার উল্লেখও করছেন যে ওই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। এরপর আবার ওই নাগরিক পার্টি যেটা করা হয়েছে, তারা প্রধান উপদেষ্টার পক্ষে একটা আবার জমায়েত শুরু করেছেন, সমাবেশ করছেন। ফলে সবকিছু মিলিয়ে পরিস্থিতি বেশ একটা উত্তেজনাকর, যেটা যে শব্দ টার্ম আপনি ইউজ করেছেন, টান টান উত্তেজনা। কিন্তু এখানে একটা আমি ডক্টর সিজান মাহমুদ খুব অভিজ্ঞ লোক, ভালো বিশ্লেষক, তার বক্তব্য শোনার আগে আমি একটা কথা বলে রাখছি। তিনি যে এত ভালো ভালো কথা বলছেন, ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি এটা নিয়ে কথা বলছেন, মব জাস্টিসের কথা বলছেন, এতদিন তারা এত মানে সহিষ্ণু, এত চুপচাপ থাকলেন কেন? এবং দেখা যাচ্ছে যে সামরিক বাহিনীতে তার বেশ প্রভাব আছে। অনেকে সন্দেহ করছিল যে তিনি তার অবস্থাও মানে দোদুল্যমান, সেই জন্য প্রথম থেকে উনি অ্যাসার্টিভ রোল নিতে পারেননি। গণভবন, রাষ্ট্রীয় ভবন যে জনতা আক্রমণ করলো, সেনাবাহিনীর লোক যদি তখন সেনাবাহিনীর ব্যাপারে লোকের ভিতরে যে প্রচন্ড সমীহ এবং সহানুভূতি ছিল, যে তারা কোনো স্টেপস নেয় না জনগণের বিরুদ্ধে, কোনো গুলিগুলা করেনি কিছু, সেই কারণে সেনাবাহিনীর যদি ওখানে জাস্ট অবস্থান নিত এবং পার্লামেন্ট ভবনে, সংসদ ভবনে অবস্থান নিত, সেখানে জনতা আক্রমণ করতে যেত না, এই ধ্বংসলীলা হতো না। এক নম্বর। বঙ্গবন্ধুর ভবন, সেটার উপরে তখন একবার আগুন লাগিয়ে কিছু আক্রমণ করা হয়েছিল, সেটা তারা তখন কিছু স্টেপস নেন নাই। তারপরে পরবর্তীতে এই ওয়াকারুজ্জামান সাহেবের আমলেই বঙ্গবন্ধু ভবন, জাতীয় মানে বঙ্গবন্ধু জাদুঘর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এবং ওই যে প্রথম দিকে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু, সমস্ত স্থাপনা, মুজিবনগর সবকিছু মানে ধ্বংস করে দেওয়া হয়েছে। তখনও পর্যন্ত মানে তার কোনো বক্তব্য নাই। ইউনূস সাহেবরা তো সেগুলাকে আশকারা দিয়েছেন, বা তাদের মানে তাদের জ্ঞাতসারে বা তাদের কারণেই, তাদের অনুমতি নিয়ে এসব করা হয়েছে, অনেকগুলো অন্তত এটা ধারণা করা যায়। কিন্তু ওয়াকার সাহেবরা তখন কি করেছিলেন? তাহলে কি সেনাবাহিনীতে তখনও তার অবস্থান শক্তিশালী ছিল না? অথবা জামাতপন্থীরা তখন পরাক্রমশালী ছিল বেশি, এবং পরবর্তীতে ক্রমে ক্রমে ওয়াকারুজ্জামান সেখানে তার অবস্থান সংহত করতে পেরেছেন? এইসব অনেক প্রশ্ন এখন উদ্ভব হচ্ছে। তো আমি ডক্টর সিজান মাহমুদের বক্তব্য শুনবো, তারপরে আমরা নিশ্চয়ই আরো আলোচনা করব। জি জি, ডক্টর সেজান মাহমুদ, আপনিও সব খুব সামারি আকারে সৈয়দ মোহাম্মদুল্লাহ বলে দিয়েছেন মোটামুটি। তো তার ভাষণটি সবার ভিতরে অনেক আলোড়ন তুলেছে, এবং এরই মধ্যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের কথা ভাবছেন। একটু আগে আমি আমার আরেকটি শো ছিল, একটা আয়োজন ছিল, সেখানে অতিথিরা বলছিলেন এটি তিনি নাটক করছেন, তিনি কৌশল করছেন যাতে করে তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। আর পুরো বিষয়টাই মাহমুদুল্লাহ ভাই এত চমৎকার করে সামারাইজ করলেন যে এরপরে খুব বেশি বিশ্লেষণ থাকে না। আমি একেবারে শতভাগের সাথে সহমত। বিশেষ করে এই শেষের প্রশ্নটি অনেকেই তো করবে, কারণ আমরা চোখের সামনে দেখলাম একটা পরিবর্তন হলো। সে পরিবর্তন যেটাই হোক, এবং তার পেছনে যত রকমের জনসম্মতি থাক আর না থাক সেগুলো বাদ দিলেও, যখন একটি সরকার পরিবর্তন ঘটছে এবং সেই সময় সেনাবাহিনী তার দায়িত্ব ছিল রাষ্ট্রীয় অনেক বড় বড় বিষয়ের প্রতি নজর দেয়, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস, বিশেষ করে ৩২ নম্বর বাড়ি ভাঙা, বঙ্গবন্ধুর সমস্ত প্রতিকৃতি ভাঙা, এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো বন্ধ করতে পারলে শুধু সেনাবাহিনী না, এই অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের এক ধরনের নিরপেক্ষতার দৃষ্টি পরিলক্ষিত হতো, মনে হতো। তো সেটা যখন হয়নি, এই প্রশ্নটা আসবে। এখন
এখন প্রশ্নটা কিন্তু হতে পারে, এবং তার আগে আমরা প্রথম থেকে যারা খুব কম সংখ্যক মানুষ এই আন্দোলনের একটি আন্তর্জাতিক ব্যাপারকে আমরা উল্লেখ করেছি, আমি আর এটাকে আর কোনো ক্যারেক্টারাইজ করব না, কিন্তু উল্লেখ করেছি যে এটা এবং যখন মিটিকুলাস শব্দটি ব্যবহার করা হলো যে আসলেও তাই হয়েছে, তখন কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে বিশেষ করে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্ন যখন উঠে আসে, সেটা করিডোর দেয়া থেকে শুরু করে আমাদের বন্দর দেয়া থেকে শুরু করে এই দুটো ক্ষেত্রেই এই প্রশ্ন উত্থাপিত হওয়ার পরে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের হুমকি দেন, সেটাকে কেউ কেউ এভাবে নিতেই পারে যেটা তার একটা কৌশল। তিনি এই কৌশল দিয়ে বর্তমান একটা পলিটিক্যাল এন্টিটি আছে যা তাকে খুব প্রেশারাইজ করে, তাকে খুব চাপের মধ্যে রাখে কতগুলো জিনিস করতে, সেই গ্রুপটার সাথে তার হয়তো সংঘর্ষ হচ্ছে, এটা বোঝা যায়, এবং সে কারণেই তিনি এই কৌশলটা অবলম্বন করছেন। তিনি হয়তো অন্য সাধারণ বা অন্য আর এনটিটি যারা পলিটিক্যাল দল বা রাজনৈতিক দল যারা, তাদেরকে বোঝাতে চেষ্টা করছেন যে আমি নিরপেক্ষ আছি, আমি এখনো কোনো দিকে বা কোনো সার্বভৌমত্বের জন্য হুমকি হবে এমন কিছু করছি না। এখন এই যে করছি না, এটা তার একেবারে মনের ভেতরে সৎ একটা দেশপ্রেম থেকে হতে পারে, আবার হতে পারে একেবারে সম্পূর্ণ আলাদা, যে আমি এই ধোঁকাটা দিয়ে কাজটা টিকে রাখবো। তার মানে কি, এই যে প্রশ্নগুলো আসছে বিশ্লেষকরা বলছেন, এটাই কিন্তু প্রশ্নটা তৈরি করছে তার সততা নিয়ে, তার উদ্দেশ্য নিয়ে। কারণ প্রথমে যেভাবে যে মহত্ব দেখিয়ে উদ্দেশ্য দেখিয়ে কাজটা শুরু হলো, তা কিন্তু আমরা পাচ্ছি না বলেই এই প্রশ্নগুলো আজকে মনের মধ্যে আসছে, এবং আমি মনে করি সেটা আশাটা অযৌক্তিক না, অমূলক না, এটাই। জি, আপনারা 32 নম্বরের কথা বলছেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনা ধ্বংসের কথা বলছেন, কিন্তু গত কদিন ধরে যেই পরিস্থিতি, যেই টালবাহানা চলছে এবং একটা টাগ অফ ওয়ার চলছে সেনাপ্রধানের সঙ্গে, এটাই তো নিশ্চয়ই আপনারা অবহিত আছেন। তো প্রধান উপদেষ্টা চাইলে তো সেটা মিটমাট করতে পারতেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি জানেন যে গত পরশু দিন, এই গতকাল যেই অফিসার্স অ্যাড্রেসটি হয়েছে, এটি কিন্তু গত পরশুদিন হওয়ার কথা ছিল। প্রধান উপদেষ্টা 3 বাহিনী প্রধানকেই চায়ের দাওয়াতে ডেকেছিলেন। সেখানেও সেনাপ্রধান নাকি বলেছেন নির্বাচনের ব্যাপারে তিনি জোর দিয়েছেন, এবং যা যে বিষয়গুলি নিয়ে প্রধান উপদেষ্টা করতে চাচ্ছেন, ধরেন করিডোর, তারপরে বন্দর, এইগুলি ওখানেও প্রধান উপদেষ্টার কাছে সেনাপ্রধান জানিয়েছেন যে এগুলো নির্বাচিত সরকারের দায়িত্ব। তো ডক্টর ইউনূস কি সেই বিষয়গুলি আমলে নেননি বলে ঘটনা এখানে এলো বলে মনে হচ্ছে, নাকি এখানে ইকুয়েশনে অন্য কোনো হিসাব নিকাশ আছে? শেষ পর্যন্ত কোন দিকে গড়াতে পারে বলে আপনার অনুমান? কোন দিকে গড়াতে পারে সেটা এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু নির্বাচনের কথা যেটা আমি উল্লেখ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে নির্বাচন একবার ডিসেম্বর মধ্যে দেওয়ার কথা জোরে সোরে বলেছেন, আর বারবার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বারবার বলছেন যে একমাত্র নির্বাচিত সরকার সব সিদ্ধান্ত নিতে পারে। এই দুটো অত্যন্ত গুরুত্বের সরকার তিনি সার্বভৌমত্বের বিষয়টি উনি বলেছেন, যেটা উনি ডাইরেক্টলি উল্লেখ করেননি এর আগে। সেটা হচ্ছে যেটা ডক্টর সেজান মাহমুদ ইঙ্গিতে উল্লেখ করেছেন সম্ভবত, সেটা হলো যে সেন্ট মার্টিনে যে সমস্ত গুজব ইত্যাদি আমরা শুনলাম, এর আগে শুনলাম গুজব কি, আমরা সেখানে দেখলাম যে সেখানে যাতায়াত লোকের বন্ধ করে দেওয়া হয়েছে, ওখানকার অধিবাসীরা, ব্যবসায়ীরা সেখানে যেতে পারছে না, কোন দিন যেতে পারবে, কতক্ষণ থাকতে পারবে, রাতে থাকতে পারবে না দিনে থাকতে পারবে ইত্যাদি, কোন এলাকায় তারা যেতে পারবে না, এই সমস্ত বিধিনিষেধ আরোপ হয়ে গেল সেখানে। বাংলাদেশেরই একটা এলাকা, বাংলাদেশের জনগণের জন্য একটা প্রায় নিষিদ্ধ এলাকা হয়ে গেল। তো এই সমস্ত পেছনে এর আগে শেখ হাসিনার আমলে যে সমস্ত গুজব ছড়ানো হচ্ছিল যে বিদেশি কেউ সেটা চাচ্ছে তাদের কোনো স্থাপনা করার জন্য, সামরিক স্থাপনা, সেই গুজবকে আরো উস্কে দিল, আরো বলিষ্ঠ করলো। ফলে নানা ধরনের কথাবার্তা আছে, এবং ডক্টর ইউনূসের যে একটা শেখ হাসিনা সরকারের 15 বছর স্থায়ী শাসন সম্পর্কে, সেই আমলে প্রভূত উন্নয়ন কাজ হয়েছে, কিন্তু সে আমলে প্রচুর দুর্নীতি হয়েছে, লুটতরাজ হয়েছে,
কয়েকটি ইলেকশন ঠিক মতো হয়নি, একটা ইলেকশন প্রায় ভুয়া ইলেকশন হয়েছে বলে অনেকের অভিযোগ। এই সমস্ত ব্যাপার ছিল তাদের বিরুদ্ধে এবং গণবিস্ফোরণ হওয়ার মতো অবস্থা ছিল। অত্যন্ত পপুলার দলও এক টার্মের বেশি দ্বিতীয় টার্মে পপুলারিটি কমে যায়, তারা 3 টার্ম, এবং এই সমস্ত গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। গণবিস্ফোরণ একটা দিক, ফলে স্বাভাবিক দিক আছে, এটা একটা দিক। অন্য দিক হচ্ছে এটার বিরুদ্ধে যে আন্তর্জাতিক চক্রান্ত ছিল, এই যে যেটা ট্রাম্প সাহেব এসে বললেন যে বাংলাদেশের জন্য যে মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ দিয়েছে, সেখানে কি ব্যাপার, সেগুলো পরবর্তীতে জানা গেল যে কতগুলো এখান যুক্তরাষ্ট্রের কিছু সংগঠন বাংলাদেশে কয়েক বছর আগে থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়েছে, বাংলাদেশের কিছু লোককে প্রশিক্ষণ দিয়েছে গণতন্ত্র ইত্যাদি সম্পর্কে। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই দেশের মানে পরিকল্পনাপন্থী সমর্থক একটা গোষ্ঠী তৈরি করেছে, সুবিধাভোগী গোষ্ঠী এইভাবে তৈরি করেছে। বলে নানা দিক থেকে আমাদের সমস্ত মানে নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক শক্তির ভিতরে বিভিন্ন জায়গায় তারা নিশ্চয় তৎপরতা চালিয়েছে। এবং অন্যান্য দেশে প্রচন্ড হত্যাযজ্ঞের ঘটনা আছে, সিসি সরকারের ইজিপ্টে আছে, পাকিস্তানের বালুচিস্তান আছে। সেই সমস্ত দেশের কথা উল্লেখ না করে হঠাৎ বাংলাদেশে নিশ্চয় গণতন্ত্রের ডেফিসিট ছিল, সেই কারণে বাংলাদেশকে দুটো মানে গণতন্ত্র তথাকথিত শীর্ষ সম্মেলনে বাইডেন ডাকেননি। তো ফল পুরা অবস্থা তাদের একটা সেখানে যে পরিকল্পনা নিয়ে তারা কাজ করেছে। এবং ইউনুসের ব্যাপারে উনি মানে তার ক্ষুদ্র ঋণ ইত্যাদি বিশ্বব্যাপী বেশ মানে পরিচিতি লাভ করেছে, উপকারও অনেক হয়েছে বলে মনে করেন। যদিও তার বিরুদ্ধে অত্যন্ত উচ্চ রেটে উচ্চ হারের সুদের কথা অনেক গুরুতর ভাবে উল্লেখ করেছেন। কিছু লোক আত্মহত্যা করেছে বাংলাদেশে, এইরকম খবরও আছে। কিন্তু এই ব্যক্তি যে প্রতি বছর ক্লিন্টন ফাউন্ডেশনকে বিপুল পরিমাণে অর্থ দিয়ে সেখানে মানে তাদের তোষণ করেছেন একটা, এবং তার আগে থেকে তিনি মানে এবং তার পক্ষে হাসিনা সরকারের বিরুদ্ধে যে স্টেটমেন্ট গুলো পরপর দুবার ওয়াশিংটন পোস্টে পূর্ণ পেজ ছাপা হয়েছে না, বিপুল অর্থ খরচ করে, ফলে তার আরেকটা দিক আছে। এবং ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তিনি তার প্রতিষ্ঠানের শত শত কোটি টাকার যে মানে সরকারের কাছে গত 9 মাসে করেছেন, অনেক বাণিজ্য প্রসার করেছেন, মাফ করিয়ে নিয়েছেন, মাফ করিয়ে নিয়েছেন, আর অনেক কিছু তার সম্পর্কে যেটা বলা উচিত, তার ইন্টিগ্রিটি নিয়ে যে সমস্ত একটা আমরা শুনি যে বিশাল এক ব্যক্তিত্ব, ফেরেশতার মতো ব্যক্তিত্ব, কিন্তু এই সমস্ত প্রশ্ন তার সম্পর্কে উত্থাপিত হলো। তিনি যে একটা বাইরের পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে ক্ষমতায় তাকে বসানো হয়নি, এইটা বলা এখন মুশকিল হয়ে যাচ্ছে। এবং এই মাত্র কয়েক সপ্তাহ আগে, সম্ভবত মাস দেড়েক আগে, একটি পুস্তক বেরিয়েছে, বাংলাদেশি এক সাংবাদিক বের করেছেন, আমেরিকার অবমুক্ত দলিলের ভিত্তিতে, যে ডক্টর ইউনূস এদেরই এজেন্ট হিসাবে বিভিন্ন দীর্ঘদিন থেকে ক্ষমতা পালন করে মানে আছেন, রোল প্লে করেছেন। ফলে এই ব্যক্তি সম্পর্কে এখন এইসব প্রশ্ন উত্থাপন হচ্ছে। এখন যেটা আপনি সর্বশেষ যেটা বলছিলেন যে তিনি কি এটা তার পক্ষে, হ্যাঁ তার পক্ষে এই এনসিপি কে দিয়ে অন্যদেরকে, এখন জামাতও হঠাৎ লেটেস্ট দিয়েছে, আপনি সর্বদলীয় মিটিং করে সবাইকে জানান, এটা করে তাকে রক্ষা করার এবং ক্ষমতা তাকে রেখে দিয়ে নির্বাচন করার একটা পরিকল্পনা চলছে। এবং সেই নির্বাচন আর যাই হোক না কেন, তারা বলে নির্বাচন এতটাই মানে তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে যে তারা বলে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সেটা নিয়ে এখন প্রশ্ন উত্থাপন হয়েছে। এবং বিএনপি পন্থী লোকদেরকে মেইনলি পরিকল্পনা কমিশনে, নির্বাচন কমিশনে তিনি বসিয়ে দিয়েছেন, এটা আবার অন্য পক্ষে জামাতিদের অভিযোগ। ফলে বেশ টানা পড়েন একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আমরা পড়েছি। জি, ডক্টর সেজান মাহমুদ, এই যে মানে আমি ঠিক বুঝি না মোহাম্মদুল্লাহ ভাই জামাতের কথাটা কি বললেন, জামাত কি চায় যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হোক? সেজান মাহমুদ কি মনে করেন যে নির্বাচন কি ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে কি নাকি নতুন কোন সরকার গঠিত হবে? এইটা তো খুব স্পেকুলেশন করা ছাড়া কিছু বলার নাই। তবে যদি আমরা রাজনৈতিক দলগুলোর আচরণকে বিশ্লেষণ করি, যেমন ধরুন আচরণকে বিশ্লেষণ এভাবে
যে যখনই দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের পরবর্তীতে, এবং মাহমুদুল্লাহ ভাই কতগুলো কথা বলেছেন যেটা আমি আবার একটু পুনরুত্থাপন করতে চাই, সেটা হলো যে মানুষের আওয়ামী লীগের রাজনীতির প্রতিও কিন্তু একটা তীব্র বিরোধিতা তৈরি হয়েছিল। সেটা বিশেষ করে মুক্ত ইলেকশন না দেয়া, আমরা প্রচন্ড অ্যাক্টিভিজম করেছিলাম মানুষের অধিকার নিয়ে, বাক স্বাধীনতা নিয়ে, এবং বিশেষ করে নানা ধরনের সেকুলার মানুষদের উপর আক্রমণ, সেগুলো প্রিভেন্ট করা, বিভিন্ন ধর্মভিত্তিক দলকে তোষণ করা, এই অভিযোগগুলো কিন্তু আমরা স্পষ্ট করে বলে এসেছি, এখনো বলছি। এই জিনিসগুলো নজরে রাখতে হবে প্রত্যেকেরই। তো আমি দুটো পয়েন্ট এখানে বলি যে জুলাই আন্দোলনের পরপর আমরা চোখের সামনে হঠাৎ করে দেখলাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা মূলত জামাতপন্থীদের হাতে চলে গেছে। সেটা ছাত্রনেতা থেকে শুরু করে তাদের গোপনে, বেনামে, নামে, এমনকি আওয়ামী লীগের কর্মীদের মধ্যেও, ছাত্রলীগের কর্মীদের মধ্যেও তাদের একদম বিরাট অবস্থান আমরা দেখতে পেলাম। কিন্তু বাংলাদেশ লক্ষ্য করেন সাধারণ জনগণ কিন্তু এটার মধ্যে না। সাধারণ জনগণ রাজনীতির ক্ষেত্রে ধর্ম ব্যবহারকে পছন্দ করে না। এটা আমরা হিস্টোরিক্যালি দেখেছি। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মকে ব্যবহার করে যখন মানুষ ফায়দা লুটতে শুরু করে, বাংলাদেশের সাধারণ মানুষের সেটা টের পায়। ধীরে ধীরে যখন এটা বোঝা গেল এবং এটা যখন একটা প্রতিক্রিয়ার মতো মানুষের জনমত তৈরি হতে থাকলো, তখন হঠাৎ করে দেখবেন, আমি আচরণগুলো খেয়াল করছি, একটা মানুষের হিউম্যান বিহেভিয়ারের মতো দেখবেন ধীরে ধীরে ওরা জামাতকে সামনে আনা থেকে একটু বন্ধ করার জন্য তখন অন্যদেরকে নিয়ে আসা শুরু করলো। এখন ভেতরে তো ক্ষমতার লড়াইটা চলছে, সেটা বিএনপির সাথে হচ্ছে, জামাতের সাথে হচ্ছে, এবং বর্তমান বৈষম্য বিরোধী বলে একটা নিরপেক্ষ দল তারা যে তৈরি করছে বা বলছে, সেখানে -2 ফর্মুলা আছে, এটাও অনেকে বলছে। তাহলে আসলে কিন্তু যেটা মাহমুদুল্লাহ ভাই বললেন যে জটিল পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু উচিত হবে, জামাত অবশ্যই আমার মতে চাচ্ছে যে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকুক এবং সেই অবস্থায় তারা, বিশেষ করে তার উপদেষ্টা মন্ডলী থাকা অবস্থায় ইলেকশন হোক, কারণ সেটার মাধ্যমে তারা ক্ষমতার বড় সূত্রগুলো তাদের হাতে রাখতে পারবে, আর অন্যদিকে আমরা আশা করব যে সত্যিকার অর্থেই দেশপ্রেম যদি থাকে, এরা যদি সত্যি দেশের ভালো চায়, তার উচিত হবে একটি নিরপেক্ষ, ছেড়ে এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারই তৈরি করতে পারে একটা নিরপেক্ষ বডি। আমি জানি না যে ইলেকশন কমিশনের বিরুদ্ধেও এখন হুমকি চলছে, তাদেরকেও ঘেরাও হচ্ছে। তো এভাবে যদি প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে করে যে না, আমাদের সুবিধা আমরা পাচ্ছি না বলে এরা নিরপেক্ষ না, এখন কতটা নিরপেক্ষ এরকম অন্তর্বর্তী একটা বডি তৈরি করতে পারবে, তার উপরে ইলেকশনের বা জনমতের রিফ্লেকশনটা নির্ভর করবে, সেটাই গুরুত্বপূর্ণ। আবার সেখানে কিন্তু আওয়ামী লীগের মতো একটি বড় দলকে একেবারে কি বলবো নিষিদ্ধ করে, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করে আপনি বাংলাদেশে গণতন্ত্র আনতে পারবেন, আমি এটাও মনে করি না। আমি আওয়ামী লীগের সমালোচনা করেও বলতে পারি যে এইটারও কিন্তু অধিকার কেউ দেয়নি। এই ম্যান্ডেট কে দিবে? জুলাইয়ের গণ অভ্যুত্থান তো এরকম কোনো ম্যান্ডেট দেয়নি। তাদের যদি ইন্ডিভিজুয়াল কোনো রাজনৈতিক নেতার অপরাধ থাকে সেটার বিচার হোক, দুর্নীতি থাকে সেটার বিচার হোক, এগুলো আমরা জানি, কিন্তু গয়েরহ আবার সেই শত শত মানুষের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে একই রকমের পরিস্থিতি তৈরি করা, এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরো ধ্বংস করে দিচ্ছি, শুধু না ধ্বংস করে এবং আরো পিছিয়ে, আরো অনেক অনেক বছর পিছিয়ে দিচ্ছি। সেটা তো কারোরই কাম্য ছিল না। এই আন্দোলনের পিছনে যাদেরও সমর্থন ছিল, তারাও আজকে এই কথাটা বলতে পারছে না যে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করি। না, অনেকে এখন বলছেন, অনেকে কিন্তু কালকে যে নায়িকা নাট্যকর্মী বাঁধনের বক্তব্য শুনছিলাম যে স্বপ্ন চুনচুর করে ভেঙে গেছে, তাই না? অনেকেই কিন্তু বলছে যে আপনার মতোই আপনিও কিন্তু এই আন্দোলনে ছিলেন, সরাসরি ছিলেন না, পরোক্ষভাবে আপনি আন্দোলনকে সমর্থন করেছিলেন। আপনার মতোই সবাই বলছে যে আসলে যে স্বপ্নটি ছিল, যেই প্রত্যাশা ছিল, সেটি হয়নি। এখন আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে এই এনসিপি যারা নতুন রাজনৈতিক দল, এই জুলাই ঐক্যের, এই দেখতে পাচ্ছেন, তারা
মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন, যেখানে তারা জুলাই ঐক্য করার আহ্বান জানিয়েছে। জুলাইয়ের যারা স্টেক হোল্ডার তাদেরকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কি মনে হয় যে সেই ঐক্য আর হবে? না, ওদের ভিতরে একটা ঐক্য হবে, যেটা একটা যে বাহ্যিক ভাবে অনেকে, কিন্তু এমন ধর্ম নিরপেক্ষ লোকও অনেকে এই আন্দোলনের সাথে ছিল, এটা ঠিক, কিন্তু বেশিরভাগ ছিল জামাত এবং জামাতের অফশুটরা, ওই অনুপ্রবেশকারীরা। ডক্টর শাহজাহান মাহমুদ উল্লেখ করলেন, অনুপ্রবেশকারীদের মধ্যে একজন হচ্ছে সার্জিস, একজন স্পষ্টত, সে তো পরবর্তী নিজেই বলতে শেষ বেরোলো, যাই হোক, এই ধরনের অনুপ্রবেশকারীরা ছিল, তারা সবাই মিলে এটা করেছে। এবং এই যে বিদেশি সমর্থন পুষ্ট বিদেশের এজেন্ট গুলো ছিল, ফলে একটা বিদেশি এজেন্ট, জামাত ইসলামী, জামাতের অনুপ্রবেশকারীরা, এরা সবাই মিলে এটা করেছে। ফলে তাদের ভিতরে ঐক্য থাকতে পারে, তারা ঐক্য রক্ষার চেষ্টা করতে পারে। এবং এমনকি অন্যান্য ইসলামপন্থী যে সমস্ত হেফাজত ইসলাম, এরাও এদের সাথে সম্মিলিত ভাবে চেষ্টা করবে বাংলাদেশকে একটা তালেবানি টাইপের রাষ্ট্র করা, ওদের আসল উদ্দেশ্য একটা খেলাফত ইত্যাদি, তথাকথিত এদের মানে একটা খেলাফত তৈরি করা। একটা কথা উল্লেখ করা উচিত, যেটা ডক্টর শাহজাহান মাহমুদ উল্লেখ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা। এর আগে বাংলাদেশে কোন রাজনৈতিক দল গণতান্ত্রিক শাসন করেছে? অগণতান্ত্রিক শাসন করছে, ভুয়া নির্বাচন করেছে, মানে রাষ্ট্রকে দলীয়করণ করেছে, ব্যক্তিগতকরণ করেছে, একবারে প্রচন্ড ভয়ঙ্কর খারাপ রাজনীতি দৃষ্টান্ত স্থাপন করে গেছে। এইটা একটা। ফলে পৃথিবীতে অনেক দেশেই এরকম হয়েছে। সেজন্য একটা দেশের একটা লোক একটা বিশেষ শাসন, অগণতান্ত্রিক শাসন করার কারণে সেই ব্যক্তিগুলোকে তারা যদি খারাপ করে থাকে, যে শাসকরা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। কিন্তু দল নিষিদ্ধ করা, বিশেষ করে আওয়ামী লীগ যে দলের নেতৃত্বে আজকে যে ৭১-কে গলিয়ে দিয়ে পাকিস্তানের আইএসআই এর সাথে চক্রান্ত করে বাংলাদেশকে আইএসআই এর মানে ভিত্তি শক্ত করার চেষ্টা হচ্ছে, এই পাকিস্তান এখনো একটা ক্ষয়িষ্ণু রাষ্ট্র, এখন পতনের মুখোমুখি অবস্থায়। সেই পাকিস্তানের এজেন্ট করা হচ্ছে, তাদের সাথে ধরম মরম অত্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং আমরা ৭১-এর পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছি। এই যে চক্রান্ত এখন তো অত্যন্ত পরিষ্কার, মানে মাল্টি লেভেল, মাল্টি লাইন সমস্ত চক্রান্ত একসাথে উল্লেখ হয়েছে। বলে এটা বাংলাদেশে হতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই আওয়ামী লীগ মানে পৌনে এক শতকের একটা রাজনৈতিক দল, ঐতিহাসিক রাজনৈতিক। এই দলের নেতৃত্বে বাংলাদেশের মানুষ মানে আত্মনিয়ন্ত্রণের জন্য, স্বায়ত্ত শাসনের জন্য সংগ্রাম করেছে, তারপর মুক্তিযুদ্ধ করেছে। একে আপনি তার একটা কিছু শাসক দল একটা পর্যায়ে কিছুদিন তারা অন্যায় করলো, গুরুতর অন্যায় করলো, সেই জন্য দলকে নিষিদ্ধ করবেন? একটা এই দলকে নিষিদ্ধ করার আসল কারণ হচ্ছে এই বাংলাদেশকে অস্বীকার করে দেওয়া, ৭১ পূর্ববর্তী। এরা যদি সম্ভব হয় খালি খেলাফত করবে না, পাকিস্তানের সাথে সাম কাইন্ড অফ কনফেডারেশন বা ইত্যাদি করতে চাইবে। ফলে আমাদের এইসব চক্রান্তে পড়া উচিত না। আরেকটা হচ্ছে যে ভারতের যে পুশিং শুরু হয়েছে, এরা ভারত বিরোধী, তো আননেসেসারি ভারতকে ক্ষিপ্ত করার জন্য উত্তেজনাকর সব মন্তব্য করেছে। আমাদের ওই ওদের 7 সিস্টার্স সম্পর্কে সেই দিনও ডক্টর ইউনূস দেশের বাইরে একটা মন্তব্য করেছেন, দেশে ফিরে আবার মন্তব্য করেছেন। এর আগে ক্ষমতায় শপথ নেওয়ার আগে তিনি চিকেন নেকের কথা বলে এসেছেন প্যারিসে, এবং তার উপদেষ্টা, তার ওই এনসিপির লোকজন ভারত বিরোধী কথাবার্তা বলছে। ভারত সাথে আমরা সমতার ভিত্তিতে, সার্বভৌম সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে সম্পর্ক, এটা যেমন সত্য, তেমনি ভারত আমাদের প্রতিবেশী, আমরা এটা চেঞ্জ করতে পারবো না, এবং বৃহৎ প্রতিবেশী, তাকে থ্রেট করে আননেসারি উত্তেজনা তৈরি করা এটাও পারবো না। এই যে আজকে প্রথম আলোর হেডলাইন দেখলাম, ভারত থেকে যাদেরকে পুশিং করেছে তার মধ্যে এক মহিলা বলছেন তারা ভিতরে আসলে নিজেরা অনুপ্রবেশ করে ভারতে গিয়ে ইলিগালি গিয়েছেন, থেকেছেন, চাকরি করেছেন, এবং তার যে ভাষায় তিনি কথা বলেছেন সে ভাষা আমাদেরকে থাইক্কা থেল্লা দিল। এইটা পূর্ববঙ্গীয় ভাষা, বাংলাদেশি ভাষা। ফলে এই ধরনের লোককে তারা যদি এখন তাড়িয়ে দেয়, তারা বলছে এই ধরনের লক্ষ লক্ষ লোক আছে, ধরা যাক অনেক অতিরঞ্জিত, কিন্তু এদেরকে তাড়িয়ে দিলে আমরা কিভাবে এটা বাদ দিতে পারবো? এতদিন তো এটা যদি না তারা করে,
তাদের আমাদের ক্ষতি করে। আমাদের যেমন ভারতের পক্ষে অস্বস্তি তৈরি করার, ক্ষতি করার কিছু সুযোগ আছে, আমাদের সমূহ ক্ষতি করার, ভয়ঙ্কর ক্ষতি করার অনেক বেশি সুযোগ ভারতের আছে। আমরা যেন ওই পথে না যাই, ওই ভয়ঙ্কর পথে না যাই। জি, বুঝতে পারছি। কিন্তু শুরু থেকেই তো ডক্টর ইউনূস একটা যুদ্ধের কথা বলে আসছেন, ডক্টর সেজান মাহমুদ। আমরা জানি সেনাপ্রধান বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তিনি অনুরোধ রেখেছিলেন, তিনি সেটি রাখেননি, ডক্টর ইউনূস সেটি রাখেননি। আমরা জানি যে করিডোর নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের মতবিরোধ রয়েছে। তো সব মিলিয়ে এতখানি ঝুঁকি ডক্টর ইউনূস কেন নিলেন? এটা পুরো আন্তর্জাতিক জিওপলিটিক্যাল বিষয়, এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে এখানে একটা পয়েন্ট বলি, যখন একটা দেশের রাষ্ট্রপ্রধান জনগণের মতামতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে নির্বাচিত হন, যেমন হয়েছিলেন শেখ মুজিব 1971-এর সময়, লক্ষ্য করে দেখেন এই জনমতের প্রতিফলনের কি বিশাল শক্তি। পৃথিবীর বুকে পরাশক্তিদের বিরুদ্ধে কাজ করে, মানে তৃতীয় মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ সংগঠিত হতে যাচ্ছিল, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু সেই নেতার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ব্যাপারে আমি পৃথিবীর যে কারোর সাথে বিতর্ক করতে পারি। আজকে তার চরিত্র হনন করার চেষ্টা, কোনো মানুষ ফেরেশতা না, কোনো মানুষ নিষ্পাপ না, রাজনীতিতে আরো সেটা সম্ভব না। সেখানে তিনি কি করলেন, তিনি যৌথ, আমি কেন এই প্রসঙ্গগুলো বলছি, কিন্তু যেটা শেখ মুজিব করেননি ওই সময়, অন্তত আমি স্বাধীনতার শুরুর কথা বলছি, সেটা হলো তার ওই জনমতের ভিত্তিতে নির্বাচিত একটা নেতার শক্তিকে ব্যবহার করতে পেরেছিল। কন্ট্রারি, মানে বিপরীতে যখন আমরা দেখি যে একজন নেতা জনমতের এরকম প্রতিফলনে না, বরং বিভিন্ন রকম আমরা স্টেক হোল্ডার, মানে আমি এই শব্দটা ব্যবহার করি আমেরিকার কনটেক্সটে, করি না, স্টেক হোল্ডার নেটিভ আমেরিকানদের প্রতি এক ধরনের অবমাননা হয়, সেই জন্য করি না। তা আমি বলি যে পার্টনার, ধরেন পার্টনার অথবা শেয়ার হোল্ডার, এভাবে বলি। তাহলে যা আমি যদি ক্ষমতায় আসতে গিয়ে বিভিন্ন শেয়ার হোল্ডারের কাছে কথা দিয়ে আসি যে আমি এলে এটা করব, আমি এলে এটা করব, বা এই জন্যই সমস্ত লোকদেরকে এক প্ল্যাটফর্মে আনতে পারি, আমার কিন্তু কোনো জনশক্তির ওইরকম বড় কোনো ভিত্তি নাই, তখন আমি কিন্তু বাধ্য হব এগুলো করতে। আমার ক্ষমতার একটা নিচে তো একটা, তাই বলে আপনি দেশ বিক্রি করে দিবেন? তাই বলে আপনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দেবেন? এটাই তো বলছি। এখন তিনি কিন্তু প্রচন্ড বিশ্বমাপের একজন ব্যবসায়ী, তিনি অনেক কিছু প্যাকেজ করতে পারেন। এটা কিন্তু দেখতে হবে আমাদের খুব সিরিয়াস একটা, এবং আমি কোনোভাবে তাকে অবমাননা করে বলছি না। প্যাকেজ করা মানে কি, তিনি যদি প্যাকেজ করে থাকেন যে হে আমরা তো ছোট্ট একটা দেশ, কিন্তু আমাদের একটা বিশাল বন্দর আছে যেখানে আমরা আমাদের বাণিজ্যকে অনেক অনেক প্রসারিত করতে পারবো। এখন ধরুন বাণিজ্য প্রসারিত করতে গিয়ে আমার জাতীয় স্বার্থ কতটা থাকবে আর ভিন্ন দেশের স্বার্থ কতটা থাকবে আমি সেটা খেয়াল করলাম না, কিন্তু তিনি এটাকে ক্যালকুলেট করে বলে দিতে পারেন যে দেখো এতে বাংলাদেশের এত 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 বিলিয়ন ডলার আয় হবে এক সময়। এই যে প্যাকেজ করা, এই প্যাকেজ করে দেওয়াটাই কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর একটা টেকনিক, রাইট? এগুলো দিয়েই তারা এভাবে করে থাকে। ওই তো 250 বছর আগে ব্রিটিশরা এরকম করেই তো ব্যবসায়িকভাবে কোম্পানি, আপনার তো ভুলে যায় না এগুলো। পরিবেশবাদ বলতে পারেন, এই নয়া উপনিবেশবাদের কথাটা অস্বীকার করা যাবে না। আমি একটা জরুরি পয়েন্ট মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন, সেটাও আর একটা নিয়ে আসতে চাই, যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রতিও আমাদের সম্মান রাখতে হবে। আমরা একটা আইসোলেটেড সাইলো হিসেবে বাঁচতে পারবো না। একটা বাংলাদেশ এমন কোনো শক্তিশালী দেশ না, পাশেই ভারতের মতো একটা পরাশক্তি, তার পাশে চীন, তার পাশে পাকিস্তানও একটা সামরিক শক্তি অন্তত পক্ষে। আমাদের কিন্তু উচিত হবে এমন ভাবে কাজ করা যে প্রত্যেকের সাথেই সার্বভৌমত্ব, আত্মসম্মান রেখে আমাদের কি বেনিফিট হতে পারে, আমাদের কি লাভ হতে পারে দেশ হিসাবে, সেটা মনে রেখে কাজ করা। এবং সেটার জন্য কারোর সাথে নতজানু হওয়ার দরকার নেই। বাংলাদেশের এমন শক্তিতে, আমার তো মনে হয় আমরা এমন শক্তিতে পৌঁছে গেছিলাম, সেটা আর যাই হোক, যে বাইরের দরবারে অন্তত আমরা বলতে পারতাম, যে আমি বারবার এটা উল্লেখ করি যে একটা রাষ্ট্রকে আমরা কতগুলো প্যারামিটারে দেখি,
আমাদের জিডিপি বেড়ে গিয়েছিল, আমাদের ফরেন কারেন্সি স্টক বেড়ে গিয়েছিল। লুটতার এগুলো তো হয়, দুর্নীতি হয়, এবং সেটা ঠেকানো, আমরা বারবার বলে আসছি, সেটা ঠেকানো দরকার, যে কোনো সরকারের দরকার, আওয়ামী লীগেরও দরকার ছিল, অন্যদেরও দরকার হবে। কিন্তু তারপরও দেখেন স্বাস্থ্য সূচকে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান সমস্ত সাউথ এশিয়ান দেশগুলোর উপরে বাংলাদেশের অবস্থান ছিল। আমাদের, হ্যাঁ, মানবাধিকার কোনো কোনো জায়গায় কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে, এমনকি সবচেয়ে বড় মানবাধিকারের দাবিদার আমরা যে আমেরিকান সোসাইটিতেও দেখছি, তাদের প্রশ্ন কিন্তু উত্থাপিত হওয়া বন্ধ হয়নি, যে সেখানে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, ছোট আকারে হোক, স্মল স্কেলে হোক, কিন্তু হচ্ছে। তার মানে এগুলো নিয়ে আমাদের প্রতিনিয়তই কথা বলতে হবে। এটা এমন না যে একদিনে একটা রাষ্ট্রের সমস্ত কিছু চলে যাবে। তাহলে আমার বক্তব্য হলো যে, আপনি যে পয়েন্টটা বললেন যে প্রফেসর ইউনূস তিনি যদি ক্ষমতায় থাকার জন্য কতগুলো এরকম, আমি এখন শব্দটা ব্যবহার করতে চাই না, দাসখত দিয়ে এসে থাকেন, এখন তাকে তো সেই কাজগুলো করার জন্য চাপ দেবেই। এবং সে কারণেই আমার মনে হয় আজকে যে বিরোধটা আমরা দেখছি, বিশেষ করে সেনাপ্রধানের বক্তব্যে, সেনাপ্রধানের বক্তব্যটি একটা কারণে ভালো লেগেছে, যে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে এই সিদ্ধান্তগুলো একটা নির্বাচিত সরকারের করা উচিত। আসলেও কিন্তু তাই। আমি আমার রাষ্ট্রের মধ্য দিয়ে আরেকটা রাষ্ট্রকে ওভাবে ঢুকতে দেব কি দেব না, ঢুকতে দেয়া মানে কিন্তু একটা বিরাট সার্বভৌমত্বের শেয়ার করা। আমার ভূখণ্ডকে আমি শেয়ার করতে দিলাম, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে। তাহলে সেটা আমি যে দিচ্ছি, এই দেয়ার অধিকার আমার আছে কিনা। তো তার এই তিনটা পয়েন্ট আমার ধারণা যে এটি প্রধান উপদেষ্টার সাথে সঙ্গতিপূর্ণ হয়নি। এখানে বিরোধটা আছে, আছে বলেই এখন তিনি যখন পদত্যাগের কথা বলছেন, তখন মনে হচ্ছে যে এটা বলে হয়তো সেনাপ্রধানকেও এক ধরনের হুমকি দেয়া হতে পারে, যে আমি থাকবো না, আমার পেছনে রাজনৈতিক শক্তিও না থাকতে পারে। তো তার পেছনে কি রাজনৈতিক শক্তি আছে? এই যে দেখেন, প্রধান উপদেষ্টার পদত্যাগের খবর সব জায়গাতে ছড়িয়ে গেছে, সবাই বলছে এটা নাটক, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না। হতে পারে, সেটা প্রথমেই যে আমরা বলেছি যে একটা মানুষের ইন্টিগ্রিটির প্রশ্ন যখন তার উদ্দেশ্য এবং অন্য বিষয়ের মহত্ব নিয়ে প্রশ্ন হয়, তখন সত্যি কিন্তু মানুষ আর বিশ্বাস করতে পারে না। এই জিনিসটাই তো হয়, রাজনীতির ক্ষেত্রেও হয় সেটা। এবং আরেকটা জিনিস দেখেন, ডক্টর সৈয়দ মোহাম্মদুল্লাহ এই শুক্রবার এলেই আমরা কিন্তু এরকম দেখতে পাই, অনেকেই দেখলাম আমাকে এই কথাটি মন্তব্য করেছেন যে কালকে শুক্রবার জুম্মার নামাজের পরে, আমরা জানি যে জুম্মার নামাজের পর সময় অসংখ্য মানে মুসল্লি সমবেত হন এবং তাদেরকে নিয়ে মিছিল করা হয়, মানে বিরাট এক জনসমাগম দেখানোর জন্য। তো অনেকেই মনে করছেন যে কালকে নাটক করবে শুক্রবার, কালকে যেহেতু শুক্রবার, কালকে কোনো একটা নাটক মঞ্চস্থ হতে পারে। আপনার কাছে কি মনে হচ্ছে? মানুষ বুঝে গেছে, মানে রিপিটেডলি হতে হতে মানুষ এখন বুঝে গেছে কি হতে পারে। এটা একটা ঠিক যে শুক্রবারে জামাতপন্থী বা অন্যান্য হেফাজতপন্থী যারা আছে সবাই নামাজ পড়েন, কিন্তু তারা তাদের লোক দিয়ে তারা এরকম বড় বড় মিছিল শোভাযাত্রা আয়োজন। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি কোথায় চলে গেলেন আমাদের সঙ্গে রেখে? সাউন্ডটা বন্ধ হয়ে গেল। সেটা একটা টাইম পাবেন তিনি, এটা করতে গেলে অন্যরা আসবে এবং তাদের সাথে তিনি আলোচনা করবেন বিভিন্ন মতৈক্যের বিষয়, মতানৈক্যের বিষয়, সেনাপ্রধানের যে বক্তব্য সেই বিষয়ে কথাবার্তা বলবেন, বলে তারপর সেখানে অনেক কিছু চিন্তা করে সম্ভবত রাজনৈতিক দলগুলো তারা অনেকেই যারা এতদিন এইসব আন্দোলনের সাথে জড়িত ছিল, অনেকে আবার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিলে তার যে এখনো বিপুল সমর্থন আছে এটা নিয়ে ভীত থাকবে। সেই কারণে হয়তো তারা ডক্টর ইউনূসকে আপাতত ক্ষমতা রেখে ওই আলটিমেটাম দেবে যে একেবারে কড়া করবে, স্পষ্টভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এই অঙ্গীকার দেন, তারপর এক সপ্তাহের ভিতরে আপনি স্কেডিউল মানে টাইম সব ঘোষণা করে দেন, এই সমস্ত দিয়ে তাকে রাখার কথা বলবে। কারণ তারা এই মুহূর্তে আবার আরেকটা আনসার্টেনটি তৈরি করতে চাইবে না, সেই আনসার্টেনটির সুযোগ আওয়ামী লীগের অনুকূলে যেতে পারে এই আশঙ্কা থেকে প্রধানত। ফলে কালকের এই শুক্রবার ছাড়াও
মানে অনেক খেলা এই কয়েকদিন নেক্সট হতে পারে, এটা একটা। আরেকটা কথা অত্যন্ত স্পষ্টভাবে আমি উল্লেখ করতে চাই, আমার নিজের ধারণা জামাত প্রচন্ডভাবে দেশব্যাপী নিজেকে সংগঠিত করেছে, মানে ব্যাপকভাবে। আগে জামাত ছিল ইন্টেলেকচুয়ালদের, ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের ভিতরে বহু আগে পাকিস্তান আমলে। পরবর্তীতে তারা নিজাম ইসলামের যে মাদ্রাসা ভিত্তিক, মসজিদ ভিত্তিক এই সমর্থনগুলো সংগ্রহ করেছে। গত শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি তারা এটা করেছে, ফলে বিপুল ওই হেফাজতেদের খুব লিমিটেড সমর্থক, কিন্তু সবচেয়ে বেশি সমর্থন হচ্ছে জামাতের। এবং আমার নিজের ধারণা একাডেমিয়াতে, অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে সর্বত্র তাদের ব্যাপক সমর্থন এবং তাদের সমর্থক গোষ্ঠী আছে। এই কারণে তারা কি করে, কতটা সফল হয় না হয়, এইটা একটা দেখার। আর আইএসআইও আমাদের জামাতের মাধ্যমে, অন্যদের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রবেশ করেছে। তারাও একটা অত্যন্ত কঠোর সমর্থক গোষ্ঠী তৈরি করেছে। আরেকটা হচ্ছে সুকৌশলে ভারতের কিছু নির্বুদ্ধিতা, শেখ হাসিনার অনেক মানে নির্বুদ্ধিতার কারণে ভারত সম্পর্কে অত্যন্ত প্রচন্ড বিরূপ মনোভাব বাংলাদেশের জনমতে সৃষ্টি হয়েছে। সেটা নানা কারণে, ভারতকে অতিরিক্ত সুবিধা দেওয়া, ভারত তাকে ক্ষমতায় টিকে রেখে, এই ধরনের একটা ধারণা। তো ফলে ভারত বিরোধিতা মনোভাবের সুযোগ নিয়ে ওইটি আরো উস্কে দিয়ে পাকিস্তানপন্থী একটা গোষ্ঠী, আওয়ামী লীগ বিরোধী একটা গোষ্ঠী তৈরি হয়েছে। ফলে একটা টানাপোড়েন চলবে, এবং এই টাগ অফ ওয়ার একেবারে যে মুক্তিযুদ্ধের পক্ষের জন্য খুব সহজ হবে এটা উত্তরণ করা একটা। 2 নম্বর হচ্ছে বিএনপি তো কখনো, মানে যদিও বিএনপি প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের মানে একজন বিশিষ্ট যে অধিনায়ক ছিলেন, কিন্তু সেক্টর কমান্ডার ছিলেন, এবং বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর পক্ষে। কিন্তু তার দলেরও পাকিস্তানপন্থী নীতি ছিল। তার দলে তিনিও পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদেরকে তার মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। একজনকে সিনিয়র মিনিস্টার খেতাব দিয়েছিলেন, আরেকজনকে প্রধানমন্ত্রী করেছিলেন, শাহ আজিজকে। তো এই সমস্ত তার আমলে হয়েছে। এবং খালেদা জিয়ার আমলে তো স্পষ্টত মুক্তিযুদ্ধ বিরোধী 2 জনকে তার ক্যাবিনেটে স্থান দিয়েছিলেন জামাতিদের। ফলে তারা ক্ষমতায় গেলে টানাপোড়েনের কারণে, ক্ষমতার দ্বন্দ্বের কারণে জামাত বিরোধী কথাবার্তা তাদের না, তারা বলছেন সাম্প্রতিককালে। কিন্তু তাদের রাজনীতিও ধোঁয়াশা, এবং তারা কখনো গণতান্ত্রিক আচরণ করেনি তাদের শাসনামলে। ফলে তাদের কি রোল হয় সবকিছু হিসাব নিকাশ করে তারা এই মুহূর্তে নিশ্চয়ই ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে চাইবেন না, এটাই আমার ধারণা। সেজান মাহমুদও কি একরকম মনে করছেন? আমি হ্যাঁ, মূলত সহমতি পোষণ করছি। সেটা হলো এই অভিযোগটা আমিও সবসময় করে থাকি যে বিএনপি একটি মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুবর্ণ সুযোগও ছিল, কিন্তু যখন মুক্তিযুদ্ধ বিরোধী প্রত্যেকটা কাজ হচ্ছে তারা শুধুমাত্র অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান নেয়ার কারণে সামান্য কথা তারাও বলতে পারতো যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো নিদর্শন যেন ক্ষতিগ্রস্ত না হয়, এমন কিছু আমরা যেন না করি। কিন্তু আমরা তো আসলে বুঝতে পারছি যে এই আন্দোলনের পেছনে যে বড় শক্তিগুলো ছিল মূলত তারা মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে ধ্বংস করেই আসতে চায়, শেখ মুজিবকে নিশ্চিহ্ন করে আসতে চায়। এই কথাটা আমি আজকে না, 2005-06 সালে এমনকি পত্রিকার পাতায় কলাম লিখেছিলাম যে আমরা একজনকে রাজনীতিতে সম্মান দিতে গিয়ে যেন বঙ্গবন্ধুকে ছোট না করি। কেন বলেছিলাম? এবং আমার কিন্তু যৌক্তিক কারণ ছিল, এবং এখানে আমি কোনো অন্ধ সাপোর্টার না কোনো কারো, কিন্তু আমাদেরকে অস্বীকার করা চলবে না যে বঙ্গবন্ধুর রাজনীতি কতটা দূরদর্শিতার সাথে ওই সময় বাংলাদেশের স্বাধীনতাটা এনে দিয়েছে। এই ব্যাপারে মানে বিশ্লেষণ আমরা গবেষণা করে, এমনকি আমি একটা ইংরেজিতে আর্টিকেলও লিখেছিলাম এটা, যে আমরা যদি আজকের রাষ্ট্রনায়কদের দেখি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বড় বড় বাঘা বাঘা রাষ্ট্রনায়ক যারা আমেরিকার বিরোধিতা করে টিকতে পারেনি, একজন টিকতে পারে, নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু সেইখানে শেখ মুজিব একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে প্রধান হয়ে গেলেন। এটা একটা ঐতিহাসিক ঘটনা, যেটার পূর্ববর্তীতে অত সহজে ঘটেনি। এই ঘটনার তুলনা শুধু আরো 2-4টা পৃথিবীর সেরা রাজনীতিবিদদের সাথে তুলনা করা চলে। তাহলে এরকম একটি অবস্থানে থেকে, ঠিক আছে জিয়াউর রহমান তো ঘোষণা করেছিলেন স্বাধীনতার, এটা তো কেউ অস্বীকার করছে না, তাহলে সেই দলটি কেন তা উচ্চকিত হলো না?
এই যে আপনি যখন একটা অন্যায় ঘটতে দিতে থাকেন আমার শত্রুকে নিশ্চিহ্ন করার জন্য, ওটা বুমেরাং হয়ে আপনার দিকেও আসবে। যেটা আওয়ামী লীগের বেলাও কিন্তু সত্য ছিল। আমরা বারবার বলছিলাম যে আপনারা যে ধর্মভিত্তিক দলকে আজকে এই সেকুলারদের বা যারা বিশেষ করে মুক্তমনাদের কথাবার্তাকে বন্ধ করার জন্য কাজে লাগাচ্ছেন বা তাদেরকে শাস্তি দিচ্ছেন না বা প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, এরা কিন্তু বুমেরাং হয়ে আপনার দিকে ফেরত আসবে। এই কথাটাই আমি মনে করি এবং আমি মোহাম্মদুর ভাইয়ের সাথে সহমত যে বিএনপিও চাইবে না যে প্রফেসর ইউনূস সরে যাক এবং অন্য কেউ আসুক, সেটা আরো কেওয়াটিক হবে, তারা কেউ চাবে না। সম্ভবত এটাই হবে যে এই দর কষাকষি চলবে যে আমি পদত্যাগ করব, এটা বলে তিনি কিছু অধিকার আদায় করবেন, তার শক্তি আদায় করবেন। এবং যদি আমরা সেনাপ্রধানের কথাকে সত্যি ধরি তাহলে ডিসেম্বরের মধ্যে একটা নিরপেক্ষ অবস্থান থেকে, কিন্তু নিরপেক্ষ শব্দটাতে এখন প্রশ্নবিদ্ধ, কারণ আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন না, এটা এই শক্তি কিন্তু কাউকে দেয়া হয়নি কনস্টিটিউশনালি, এটি কিন্তু পারে না। তার উপরে কিভাবে নিরপেক্ষ নির্বাচন হবে? আপনার এনসিপি যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তাদের নিয়োগকর্তা, মানে তারা হচ্ছে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তাহলে নিয়োগকর্তা কিভাবে এই দলের বিরুদ্ধে গিয়ে নিরপেক্ষ নির্বাচন দেবে? সৈয়দ মোহাম্মদুল্লাহ। না, তা না, তা কিভাবে হবে? উনি ওদের পক্ষে থাকতে চাইবেন, কিন্তু সেখানে আবার প্রধান নির্বাচন কমিশনার বিএনপির মনোনীত ব্যক্তি, ফলে নির্বাচন হলে এবং নির্বাচন কমিশনার সবাইকে, সব কমিশনারকে পদত্যাগের জন্য এনসিপি ওয়ালারা আন্দোলন করে চলছে। ফলে এটা ঠিক নির্বাচন কমিশনে তাদের হিসাব নিকাশের ভুলের কারণে হোক, যে কোনো কারণে হোক, বা বিএনপিকে তুষ্ট করে রাখার জন্য হোক, তারা ওখানে এমন লোকদেরকে নিয়োগ দিয়েছে যারা বিএনপি পন্থী সেখানে বেশি সম্ভবত। ফলে নির্বাচন সেখানেও মানে বিএনপি পন্থীরাই যে ভালো নির্বাচন করেন, নিরপেক্ষ নির্বাচন করেন, প্রধান নির্বাচন কমিশনার জাস্টিস রৌফের একটা উপনির্বাচন থেকে পালিয়ে আসা সেটা প্রমাণ করে। তো এবং বেগম জিয়া যে নির্বাচনের 2 মাস পরে আবার পদত্যাগ করলেন, নতুন নির্বাচন দিয়ে চলে গেলেন, যে মানে ভুয়া নির্বাচন ভিত্তিতে গঠিত পার্লামেন্ট ওই তত্ত্বাবধায়ক সরকার কাম করছে। ফলে এবং আরেকটা কথা এখানে উল্লেখ করা উচিত যে আমরা বলছি নিরপেক্ষ নির্বাচন ইত্যাদি, নিরপেক্ষ নির্বাচন হবে না, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মতো এই নানা টানাপোড়েনের ভিতরে সম্ভবত অপেক্ষাকৃত বেটার একটা নির্বাচন হতে পারে। সেটা কি সৈয়দ মাহমুদ আপনাকে আমার ছেড়ে দিতে হবে, সেই বেটার নির্বাচন কি ডক্টর ইউনূসের অধীনে হবে বলে আপনার মনে হয়? না, এখন পর্যন্ত সেরকমই লক্ষণ, এবং এইখানে অধিকাংশ অংশীদারিত্ব যাদের, তারা সবাই কিন্তু প্রফেসর ইউনূসকে রেখেই করতে চাচ্ছে এখন পর্যন্ত। তাই এখন সেটা কতটা বাস্তবায়িত হবে নাকি একেবারে তত্ত্বাবধায়ক সরকারের মতো পুরা নিরপেক্ষ একটা বডি তৈরি করে তাদের হাতে দেয়া হবে, সেটা সময় বলবে। কিন্তু আমার মনে হচ্ছে অধিকাংশ স্টেক হোল্ডাররা, আমরা শব্দটা যদি ব্যবহার করি, অংশীদারিত্বের লোকেরা, তারা চাচ্ছে যে প্রফেসর ইউনূসকে রেখে নির্বাচন। জি, ডক্টর সেহজান মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ছেড়ে দিচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ভালো লাগলো আপনাকে দেখে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা আপনাদেরও ধন্যবাদ। জি জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমরা যদি তাই হয় তাহলে বিএনপি কি সেটি মানবে? আমরা দেখছি বিএনপি এবং এনসিপি তারা এখন মুখোমুখি অবস্থানে, তারা কি মানবে? তারা কি মনে করবে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে তার অধীনে সঠিক নিরপেক্ষ নির্বাচন হবে? কারণ তিনি তো তাদের স্টেক হোল্ডার একজন। তারা, আমার ধারণা, ইলেকশন কমিশন যেহেতু তাদের লোকই সেখানে মেইন লিডারশিপে আছে, এবং নিরপেক্ষ নির্বাচন হলে যে সিস্টেমটার কথা অনেক আগে থেকে বলা হচ্ছিল, যেটা বিএনপির আমলেও করানো হয়নি, আওয়ামী লীগের, সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের যে ভার্চুয়াল কর্তৃত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যায়। ফলে সেইটা অনেকাংশে যদি তারা তাদের কর্তৃত্বে নিতে পারে, তো রিজনেবলি বাংলাদেশের কনটেক্সটে এইরকম সিচুয়েশনে রিজনেবলি ভালো নির্বাচন, বেটার নির্বাচন হবে তুলনামূলকভাবে, এবং যেখানে বিএনপি অন্তত সিম্পল মেজরিটি হলো পাবে, মানে 2/3 মেজরিটি না হলে এটা ধারণা করা যায়। সিম্পল মেজরিটি পেয়ে তারা যদি পরবর্তীতে ডিসাইড করে
যে তারা ক্ষমতা নেওয়ার কিছুদিন পরে আরেকটা নির্বাচন করবে, যেখানে তারা 2/3 আসন পেতে পারে কনস্টিটিউশন মানে ইত্যাদি তৈরির জন্য বা সংশোধন করার জন্য, তখন তারা করতেই পারে। আমার ধারণা বিএনপি ডক্টর ইউনূসকে চাপে রেখে নির্বাচন ওনার আন্ডারে হয়তো করতে চাইবে, তারা টার্মোইল হয়তো ক্রিয়েট নাও হয়ে যাবে এই আশঙ্কা থেকে। এবং আরেকটা কথা, ইউনূসের যারা বিদেশি প্রভু আছেন তারা নিশ্চয়ই বিএনপি নেতৃত্বের সাথে লন্ডনে যথেষ্ট যোগাযোগ রাখছেন, একটা আন্ডারস্ট্যান্ডিং তাদের সাথে হতে পারে। এবং এমনকি ভারতও যে তারেক রহমান এর সাথে যোগাযোগ রাখছেন না, এবং ভারতের সাথেও কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং তারেক রহমানের হয়নি, হয় এটা বলা মুশকিল। কারণ ভারতও এখন বোঝে যে আপাত দূর ভবিষ্যতে, অনতিদূর ভবিষ্যতে আওয়ামী লীগের ক্ষমতা ফেরার সম্ভাবনা নেই। ফলে নতুন যারা মানে স্টেক হোল্ডার, নতুন যারা ক্ষমতায় যেতে পারে তাদের সাথে প্রতিবেশী হিসাবে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। এটা একটা মানে তাদের স্ট্র্যাটেজি হতে পারে। সেই সব কারণে ফলে বিএনপি ভারতের সাথে অন্যান্য বিদেশি শক্তি যারা বাংলাদেশের মানে ব্যাপারে সামিল আছে, ইউনূসের অভিভাবক যারা, তাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে ইউনূসকে রেখেই সম্ভবত হবে। এটা তো ফোরকাস্ট করা মানে এমনি ধারণা থেকে, এটা তো আমরা মানে না বলে রাজনৈতিক হিসাব তো মেলানো খুব কঠিন কাজ। এখন আপনাকে শেষ প্রশ্ন করছি, এটা আমার শেষ। তার মানে আপনার ইকুয়েশন অনুযায়ী ডক্টর ইউনূস এখন কৌশল করে হোক যেমন করে হোক তিনি আসলে পদত্যাগ করতে চাইবেন না, এবং বিএনপি চাই যে ডক্টর ইউনূসের, শুধু বিএনপি নয় তাদের যারা স্টেক হোল্ডার আছে তারা চায় যে মানে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হোক। সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে, নাকি ধরেন বিএনপি সরকার গঠন করবে, জামাত বিরোধী দলে থাকবে অথবা এনসিপি বিরোধী দলে থাকবে, এরকম কোন ইকুয়েশনের দিকে এগোবে কিনা? এনসিপির তো প্রশ্নই আসে না, জামাত বিরোধী দলে থাকবে। এনসিপি কোথাও মানে 100টা 300 সিটে আসন দিলে 290 সিটে হয়তো জামানত বাজেয়াপ্ত হবে, এরকম অবস্থা। তাদের সম্পর্কে জনমনে খুব বিরূপ ধারণা অলরেডি জন্মে গেছে, দুর্নীতি ইত্যাদি সব কন্ডা কারখানা। জামাত সম্ভবত দ্বিতীয় প্রধান শক্তি হিসাবে আবির্ভূত হবে। আর আওয়ামী লীগের ব্যাপারে সম্ভবত এক ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সম্ভবত। এটা এখনো ধোঁয়াশা, সম্ভবত হতে পারে। এবং তাদেরকে খুব লিমিটেড আসনে মানে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে, এবং সম্ভবত কয়েকটি আসন তারা যাতে পায়, 10-20টা আসন, এই ধরনের একটা মানে অন্তর্নিহিত সমঝোতা হতেও পারে এই ধরনের। তাহলে দেখাতে পারবে সবাইকে, নিজেদেরকে, দেশবাসীকে, যে একটা ইনক্লুসিভ নির্বাচন করছে, আওয়ামী লীগকে ব্যান্ড করে নাই, তাদেরকে আসন দিয়েছে। এতক্ষণ তো আনুষ্ঠানিকভাবে ব্যান্ড করে নেয় আওয়ামী লীগকে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করাটা তুলে দিয়ে কোনো একটা ব্যবস্থা করে সেটা ওই নিষেধাজ্ঞা তুলে দিয়ে তাদেরকে, আমার ধারণা সম্ভবত কোনো একটা অ্যারেঞ্জমেন্টে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে। ওকে, ডক্টর ইউনূস কি কি কৌশল গ্রহণ করেন সেটি মনে হয় দেখার বিষয় রয়েছে। শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় জরুরি অবস্থা জারির কোনো চান্স আছে? জরুরি অবস্থা জারি করলে তো মিলিটারি ক্ষমতায় আসে, তো মিলিটারি আছে এখন, যেহেতু ওয়াকারুজ্জামান এত স্ট্রংলি কথাবার্তা বলছেন, মিলিটারিতে মোটামুটি তার অবস্থান সংহত না হলে তিনি এই ধরনের কথা বলতে পারতেন না। এর অফিসার কোরের ভিতরে যথেষ্ট সংখ্যক জামাতি আছেন, এটা প্রায় সর্বজনবিদিত ঘটনা বলে মনে হচ্ছে। কিন্তু তারপরও আপাতত তিনি মানে সেখানে ক্ষমতা সংহত করতে পেরেছেন বলেই আপাতত তিনি বলছেন। ফলে জরুরি অবস্থা ঘোষণা করে মিলিটারি হাতে তারা ক্ষমতা তুলে দেবে কে জানে, এটা সম্ভাবনা কম। বুঝতে পেরেছি।
যাই হোক, ঘটনা সামনে আরো অনেক ঘটনা ঘটতে থাকবে, সেটা তো আমরা বুঝতেই পারছি। যাই হোক, যে প্রতিটি ঘটনার দিকে আমরা নজর রাখছি, দর্শকদেরকে নিশ্চয়ই সেই বিষয়ে আপডেট এবং বিশ্লেষণ, তথ্যের উপরে তথ্য সাজিয়ে যে বিশ্লেষণ হয় সেগুলিও দেওয়ার চেষ্টা করবো। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, আপনি ভালো থাকুন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে, যেটা মোটামুটি বুঝলাম নানান রকম কৌশল দিকে যাবেন ডক্টর ইউনূস এবং তার সমর্থিত যেই এনসিপি রয়েছে তারা। এরই মধ্যে সেই আয়োজন শুরু হয়ে গেছে। আগামী দিনগুলোতে কি ঘটে নিশ্চয়ই আমরা সেগুলো দেখবো। সবাই বলছেন কম বেশি যে এক ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে অগ্রসর হবে আগামী দিনগুলো। কোন দিকে যায় নিশ্চয়ই আমরা সেদিকে লক্ষ্য রাখবো। পথ হারাবে না বাংলাদেশ, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।